আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে আম্বেদকরের একটি টেক্সট পড়লেই আমাদের রিজার্ভেশন সম্পর্কে, কাস্ট সেন্সাস সম্পর্কে এবং কাস্ট সিস্টেম সম্পর্কে বেশ কিছু ভ্রান্ত ধারণা ইনভেরিয়েবলি অটোমেটিক্যালি উইল বি এলিমিনেটেড, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা। আমি সেই যে বইটির কথা বলেছিলাম গত লেকচারে, সেটির কথা অল্প অল্প করে ছোট ছোট এপিসোডে আপনাদেরকে বলবো। আমাদের এখন অ্যাটেনশন স্প্যানটিও অনেক কমে গেছে, আমরা অনেক ব্যস্ত জীবনযাপন করি, তাই মনে হলো যে ছোট্ট ছোট্ট খণ্ড করে, instead of talking about the entire book, which is a huge book and it demands longish discussions, সেটা করা হয়তো এই প্ল্যাটফর্মের জন্য খুব কন্ডিউসিভ নয়, খুব উপযুক্ত নয়। সেজন্য ছোট ছোট খণ্ডে ওই বইয়ের বেশ কিছু ইনসাইট, বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি, সেগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসব। আজকে তার প্রথম খণ্ড। এই অ্যানাহিলেশন অফ কাস্ট বইটির শুরুতে একটি ডিবেট আছে সোশ্যাল রিফর্মস এবং ইকোনমিক রিফর্মস এবং পলিটিক্যাল রিফর্মস, এই তিনটে সংস্কার আমরা আর্থিকভাবে সংস্কার করতে পারি, সামাজিকভাবে সংস্কার করতে পারি এবং রাজনৈতিক কিছু সংস্কার হতে পারে। এই তিনটে সংস্কারের তুল্যমূল্য বিচার করছেন ডক্টর আম্বেদকর, এবং সেটি করতে গিয়ে আজকে আমি শুধু সামাজিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কারের তুলনা যেভাবে আম্বেদকর দেখাচ্ছেন সেটুকুর কথা ছোট্ট করে বলবো। অর্থনৈতিক যে বিষয়টিতে আমরা পরে আলোচনা করব। যেটি রাজনৈতিক সংস্কার, সেটির ব্যাপারে আম্বেদকর বলতে গিয়ে মনে করাচ্ছেন যে বিংশ শতাব্দীর শুরুর দিকে যেহেতু জাতীয়তাবাদী আন্দোলন, ইংরেজ বিরোধী যে ন্যাশনালিস্ট স্ট্রাগল যেটাকে আমরা বলি, সেটির গুরুত্ব অত্যধিক বেড়ে যাচ্ছে। এই সময়ে ভারতীয় জাতিরাষ্ট্র, ইন্ডিয়া অ্যাজ এ নেশন স্টেট, সেটা তৈরি করার আবেগটা ভারতীয় জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা, মূলত কংগ্রেসের যারা নেতা, তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাদের কাছে সেটি যেন মনে হচ্ছে একমাত্র প্রণিধানযোগ্য বিষয়। তাই সেখানে সোশ্যাল রিফর্মসটা মার খেয়ে যাচ্ছে। ডক্টর আম্বেদকর বলছেন যে একটা সময় ছিল, একটা সোশ্যাল রিফর্মস উইং ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, সেটির নাম ছিল সোশ্যাল কনফারেন্স। এবং আম্বেদকর আমাদের অ্যাটেনশন ড্র করছেন এই বিষয়টাতে যে বাই দ্য টাইম উই রিচ 20th century, দ্য ফার্স্ট হাফ অফ 20th century, আর্লি 20th century, কোথাও এই সোশ্যাল কনফারেন্স বা সোশ্যাল রিফর্মস পার্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা মার খেয়ে সেটা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আর ক্রমশ পলিটিক্যাল রিফর্মসটা বড্ড বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই কথাটা বলতে গিয়ে উনি একটি সোশ্যাল রিফর্মস ইস্যুর কথা তুলে আনছেন, যে বিষয়টা কাস্ট নয়। সেই বিষয়টা হলো মেয়েদের বিয়ে কখন হওয়া উচিত। এই সময় আপনারা জানেন যে এই সময় বা তার আগে একটা দীর্ঘ সময় ধরে এজ অফ কনসেন্ট বিল নিয়ে অনেক আলোচনা হয়েছে। মেয়েদের কোন সময় বিয়ে হওয়া উচিত এই নিয়ে নানা ডিবেট হয়েছে। কেউ বলছে 12 বছর, কেউ বলছে 8 বছর ভালো, কনজারভেটিভরা বলছে কম বয়সে বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া উচিত, লিবারেলরা বলছেন যে না, তা ঠিক নয়। এবং এখনও আমাদের সমাজে এই ডিবেটটা একটা গুরুত্বপূর্ণ ডিবেট। হয়তো শহুরে মধ্যবিত্ত জীবনে অতটা গুরুত্বপূর্ণ ডিবেট নাও হতে পারে। আমি ধরে নিচ্ছি আমার যারা মূলত অডিয়েন্স, তাদের ক্ষেত্রে এই ডিবেটটা হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। তারা মেয়েদের বেশি বয়সে বিয়েটাকেও খুব স্বাভাবিক বলে মনে করতে পারেন অনেকে। কিন্তু আজও এক ধরনের বায়োলজিক্যাল ব্যাখ্যা দেওয়া হয়, মেয়েদের ফার্টিলিটির কথা বলা হয়, কিন্তু এই ধারণাটা খুব বলবৎ আছে আমাদের সমাজে যে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত।
তো এই সময় বেশ বিষয়টা আরো কম বয়সের ক্ষেত্রে কনসিডারেশনটা ছিল এবং সেই নিয়ে একটা দীর্ঘ ডিবেট হয়। আম্বেদকর সেই ডিবেটের কথা তুলে আনছেন। তিনি সরাসরি বইটি অ্যানাহিলেশন অফ কাস্ট, টাইটেলটা দেখেই বোঝা যাচ্ছে যে জাত ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা যায়, উচ্ছেদ করা যায়, সেটার কথা উনি আলোচনা করছেন। কিন্তু এই উদাহরণটা উনি টানছেন, জাতের সরাসরি উদাহরণ টানছেন না। মানে কাস্ট অ্যাজ সোশ্যাল রিফর্মস এই বিষয়টা উনি প্রথমেই অবতারণা করছেন না, উনি মেয়েদের বিয়ের কথা বলছেন। এবং আমরা উত্তর কলকাতার অলিগলিতে ঘুরলে দেখতে পাবো উমেশচন্দ্র ব্যানার্জির বাড়ি আছে উত্তর কলকাতায়। উমেশচন্দ্র ব্যানার্জি আপনারা জানেন নিজের নাম লিখতেন উমেশচন্দ্র বনার্জি এরকমভাবে। তখনকার দিনে অ্যাংলিসাইজড স্পেলিং অনেকেই লিখতেন, উনিও তাই করতেন। উমেশচন্দ্র ব্যানার্জি কংগ্রেসের একজন বিখ্যাত নেতা। উমেশচন্দ্র ব্যানার্জির একটি বক্তব্য আম্বেদকর কোট করছেন, উদ্ধৃতি দিচ্ছেন এই অ্যানাহিলেশন অফ কাস্ট বইটির শুরুতেই, যেখানে উমেশচন্দ্র ব্যানার্জি বলছেন যে আমাদের মেয়েদের বিয়ে আমরা কখন দেব এটা আমাদের সমাজের ইন্টারনাল বিষয়, এটা আমাদের সমাজের আভ্যন্তরীণ বিষয় এবং এখানে বহিরাগত কলোনাইজারদের কোনো বক্তব্য আমরা শুনবো না। আগে পলিটিক্যাল রিফর্মস হোক, অর্থাৎ আগে স্বাধীনতা আসুক, রাজনৈতিক স্বাধীনতা আসুক, ভারতবর্ষ আগে স্বাধীন হোক ইংরেজদের হাত থেকে, তারপর এই ধরনের সামাজিক যে বিষয়গুলো, মেয়েদের অবস্থান কি, সমাজে অস্পৃশ্যতার কি সিচুয়েশন আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আম্বেদকর ইজ অফ দ্য ওপিনিয়ন যে সামাজিক যে সংস্কার, যেটা আগে কংগ্রেসের কাছে ছিল একটা এজেন্ডা হিসেবে, সেই এজেন্ডাটা যে চলে গেল এটা খারাপ হলো। এবং উমেশচন্দ্র ব্যানার্জির যে বক্তব্য, যেভাবে উনি ভাবছেন, সেই ভাবনাটার সাথে ডক্টর আম্বেদকর একমত হচ্ছেন না। ডক্টর আম্বেদকরের বক্তব্য হলো সোশ্যাল রিফর্মসটা যদি না করে শুধুমাত্র পলিটিক্যাল রিফর্মস করা হয়, তাহলে সেক্ষেত্রে পলিটিক্যাল রিফর্মসটা খুব বেশি এফেক্টিভ হয় না, খুব বেশি ফলদায়ী হয় না। তার কারণ সেই পলিটিক্যাল রিফর্মসটা নামকেও বাঁচতে হয়, সেটা একটা এক ধরনের ইনএফেক্টিভ ফার্সিক্যাল আইওয়াশের মতো দেখায়। এই বলে ডক্টর আম্বেদকর বেশ কিছু উদাহরণ দিচ্ছেন। উনি এনসেন্ট রোমান হিস্ট্রির কথা বলছেন, যে এনসেন্ট রোমান হিস্ট্রিতে এরকম ছিল যে ধরুন প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান দুটো গ্রুপ। প্লেবিয়ান হচ্ছেন যারা আম জনতা, সমাজের একটু নিচু শ্রেণীর মানুষ। আমি খুব সহজ করে সরলীকৃতভাবে বলছি, এগুলো আরও সঠিকভাবে ব্যাখ্যা করা প্রয়োজন, কিন্তু সেটা করার এই মুহূর্তে সুযোগ নেই। আর একটা হচ্ছে প্যাট্রিশিয়ান, যারা সমাজের ডমিনেন্ট গ্রুপ। আমরা এটাকে সমাজের এই দুটো শ্রেণী ভাগ করে নিয়ে আলগাভাবে আলোচনা করতে পারি। তো রোমান সভ্যতাতে, রোমান সাম্রাজ্যে প্যাট্রিশিয়ানরাই সব। প্যাট্রিশিয়ানরা সংখ্যায় হয়তো প্লেবিয়ানদের মতো অত সংখ্যাগুরু নয় অঙ্কের নিরিখে, কিন্তু তারাই সব কিছু কন্ট্রোল করেন। যেমন আমেরিকাতে ধরুন হোয়াইট অ্যাংলো স্যাকশন প্রটেস্ট্যান্ট, যাদেরকে ওয়াস্প বলা হয়, তারা সংখ্যায় যে খুব বেশি তা নয়। হয়তো আফ্রিকান আমেরিকান, এশিয়ান, হিসপ্যানিক কমিউনিটি, মেক্সিকানস, তারা অনেক বেশি হয়তো সম্মিলিতভাবে সংখ্যায়, কিন্তু হোয়াইট অ্যাংলোস্যাকশন প্রটেস্ট্যান্ট যারা, ওয়াস্প যারা, হেটারোসেক্সুয়াল যারা, তারাই আমেরিকান রাজনীতি, আমেরিকার অর্থনীতি, আমেরিকার সামাজিক যে স্ফেয়ার, যে অংশটা, সেটাকে তারা নিয়ন্ত্রণ করে। আমাদের দেশেও উচ্চবর্ণের, মধ্যবিত্ত, উচ্চশিক্ষিত হিন্দু সম্প্রদায়, পুরুষ মূলত, এবং হেটারোসেক্সুয়াল পুরুষ, হোমোসেক্সুয়ালস নয় সেই অর্থে, তারাই ভারতবর্ষের জাতিরাষ্ট্রটাকে মোটামুটি তারা তাদের করায়ত্তে রেখেছেন। তো ডক্টর আম্বেদকর মনে করাচ্ছেন যে রোমান হিস্ট্রিতে যখন এই প্যাট্রিশিয়ানরা সব কিছু ডমিনেট করতো, একটা সময় দাবি আসে যে প্লেবিয়ানদেরও কথাবার্তাগুলো আলোচনা হোক। ক্ষমতার অলিন্দে প্লেবিয়ানদেরও একটি রাজনৈতিক স্বর আস্তে আস্তে শোনা যায়। কিন্তু এখানে মুশকিল হলো যে এই সব যা কিছু ওখানে আলোচনা হওয়ার পরে প্লেবিয়ানদের, সাধারণ যে নিম্নবর্গের মানুষ, তাদের দাবি দাওয়াগুলো রাজনৈতিকভাবে যখন ক্ষমতার অলিন্দে উপস্থিত হলো, তখন সেগুলোর হয়তো একটা সাময়িক আইন তৈরি হলো তাদের পক্ষে, প্যাট্রিশিয়ানদের ভালো না লাগলেও সেটা হয়তো তৈরি হলো, এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা তৈরি হলো, একটা রাজনৈতিক সংস্কার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সেটা আসার কথা, আনন্দের কথা হয়তো, কিন্তু সেই
আইনটা যখন আলটিমেটলি আইন হিসেবে বলবৎ হবে, তার আগে সেটা যেত ওরাকেল অফ ডেলফি করে। এই ওরাকেল অফ ডেলফি এই প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দৈব শক্তি। যা কিছুই ক্ষমতার অলিন্দে আলোচিত হবে সেটা ওরাকেল অফ ডেলফির স্যাংশন না পেলে সেটা এফেক্টিভ হবে না। আর এই ওরাকেল অফ ডেলফি, এই মন্দিরের মতো একটি বিষয়, এই ধর্মীয় প্রতিষ্ঠানটি, সামাজিক ধর্মীয় একটি প্রতিষ্ঠান, সেটার কিন্তু সমস্ত যারা প্রিস্ট লাইক ক্লাস, তারা সবাই কিন্তু প্যাট্রিশিয়ান কমিউনিটির। ফলে প্লেবিয়ানরা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ক্ষমতার অলিন্দে যে প্রতিস্বরগুলো তৈরি করেছিল, যে বিপ্লবটা আনবার চেষ্টা করেছিল, যে রাজনৈতিক বিপ্লবটা আনার চেষ্টা করেছিল, ওই ধর্মীয় ওরাকেল অফ ডেলফি তার যে প্রভাবশালী অস্তিত্ব, যেটা দিয়ে সেই আইনগুলোকে আইন হিসেবে সমাজে আনবে, বলবৎ করবে, সেখানে যেহেতু প্যাট্রিশিয়ানরা বসে আছে, তাই রাজনৈতিক এই সংস্কারের মাধ্যমে এফেক্টিভলি প্লেবিয়ানদের খুব একটা লাভ হলো না। কারণ ওই ওরাকেল অফ ডেলফির কাছে যেই যাবে, তখনই বিষয়টাকে একভাবে ঘেঁটে দেওয়া হবে এবং সেটা খুব আর এফেক্টিভ একটা, প্লেবিয়ানদের পক্ষে খুব এফেক্টিভ রেজাল্ট আনবে এরকম একটা আইন হিসেবে আর বলবৎ হলো না। অর্থাৎ আম্বেদকর বোঝাতে চাইছেন যে সামাজিক সংস্কার যদি না হয় কিছুটা, অন্ততপক্ষে কিছুটা, তাহলে রাজনৈতিক সংস্কার হলে ক্ষমতার একটা হস্তান্তর হবে ইংরেজ শাসনের হাত থেকে হয়তো দেশের যারা তথাকথিত বুর্জোয়া সম্প্রদায়, তথাকথিত ডমিনেন্ট সোশ্যাল গ্রুপ, উচ্চ বর্ণের, হেটেরোসেক্সুয়াল, মূলত পুরুষ, তাদের হাতে এক ধরনের ক্ষমতা যাবে ঠিকই, কিন্তু তাতে করে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাস্থ্যের খুব আসলে ভালো হবে না। এই ব্যাখ্যাটা উনি আমাদেরকে দিচ্ছেন এবং এই আর্গুমেন্টটা এর আগে উনি আরেকটি ডেসক্রিপশন দিচ্ছেন, সেটি আয়ারল্যান্ডের কনটেক্সটে, সেটা আমি আরেকদিন পরবর্তী এপিসোডে বলবো। আমি কিছুটা জাম্প করে গেলাম। আইরিশ ওই সোশিও পলিটিক্যাল হিস্ট্রিটার কথা উনি আগেই অবতারণা করছেন, মহেশচন্দ্র ব্যানার্জির কথা বলার পরেই, তারপরে উনি রোমান হিস্ট্রিতে যাচ্ছেন। কিন্তু আমি রোমান হিস্ট্রির কথাটা আজকে এই কারণে বললাম যে যেহেতু রোমান হিস্ট্রির ক্ষেত্রে কোনো বাহ্যিক শক্তির প্রভাব নেই, আয়ারল্যান্ডের ক্ষেত্রে কেউ বলতে পারেন যে ইংরেজদের প্রথম কলোনি, আপনারা জানেন হয়তো অনেকেই, আবার কেউ কেউ নাও জানতে পারেন যে ইংরেজদের প্রথম দিককার কলোনি হচ্ছে আয়ারল্যান্ড এবং ইন্টারনাল কলোনি এক ধরনের। সেই কারণে আয়ারল্যান্ডের মানুষদের ক্ষেত্রে নর্দার্ন আয়ারল্যান্ড, সাউদার্ন আয়ারল্যান্ডের এই যে বিভাজন আমরা এখন জানি, এটার পেছনে অনেকেই বলেন যে ইংরেজ কলোনাইজারদের এক ধরনের রোল আছে। তো এটা এই ধরনের ডিভাইড অ্যান্ড রুলের যে আর্গুমেন্ট, যেটা আপনারা আগে আমার আগের ভিডিওতে বুলাভদ্রের আমি রেসপন্ড করতে গিয়ে যখন বলেছি যে যখনই হিন্দু মুসলমানের কনফ্লিক্টের কথা হয়, জাতের কনফ্লিক্টের কথা হয়, বা ধরুন আয়ারল্যান্ডের ক্ষেত্রে আমরা নর্দার্ন আয়ারল্যান্ড, সাউদার্ন আয়ারল্যান্ডের যে বিভাজনের কথা আমরা ভাবি, তখনই বলা হয় যে ইংরেজরা, অর্থাৎ বাইরের বহিরাগত থার্ড পার্টি কলোনাইজার, সাম্রাজ্যবাদী শক্তি, তাদের যে কালো হাত, সেই ষড়যন্ত্রের কালো হাত যেন এর মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু রোমান হিস্ট্রির কথাটা আম্বেদকর এই কারণে আনছেন, এবং আম্বেদকর ওয়াজ অ্যাওয়্যার অফ এই ডিভাইড অ্যান্ড রুল আর্গুমেন্টটা, সেই জন্য উনি আগে থেকেই ওটাকে খণ্ডন করার জন্য উনি সরাসরি রোমান হিস্ট্রির রেফারেন্সে যাচ্ছেন এবং আমাদের মনে করাচ্ছেন যে রোমান হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু কোনো বহিরাগত শক্তি ছিল না। সেক্ষেত্রে প্লেবিয়ান প্র্যাকটিশিয়ানদের এই তফাৎটা থাকলো কেন, প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে প্লেবিয়ানদের রাজনৈতিক সংস্কার করা হলো, কিন্তু তা সত্ত্বেও তাদের আসলে কোনো ক্ষমতায়ন হলো না। প্যাট্রিশিয়ানদের হাতে সামাজিক এবং ধর্মীয় ক্ষমতাটা রয়ে যাওয়ার ফলে তাদের যে রাজনৈতিক আর্থিক সংস্কার ঘটলো, মূলত রাজনৈতিক সংস্কার ঘটেছিল একটু, সেটার খুব একটা ফল আমরা পেলাম না দেখতে। এই আর্গুমেন্টটা আম্বেদকর পরবর্তীকালে ব্যবহার করছেন এই বইতে, যে দলিত মানুষদের, সমাজের প্রান্তিক মানুষদের, নিম্ন বর্ণের মানুষদের, নিম্ন বর্গের মানুষদের সামাজিক সংস্কারের জায়গাটা যদি না থাকে, সামাজিক ক্ষমতায়নের জায়গা যদি না তৈরি হয় শিক্ষার মাধ্যমে, অন্যান্য নানা বিষয়ের মাধ্যমে, তাহলে তাদের শুধুমাত্র আইনানুগভাবে বা জাতিরাষ্ট্রের এই যে নেশন স্টেট, ইন্ডিয়ান নেশন স্টেটের যে পলিটিক্যাল এন্টিটি, তার যে রাজনৈতিক অবতার, শুধু সেটুকু থাকলেই তার মধ্যেই যে তাদের ক্ষমতায়ন হবে, এটা ধরে নেওয়াটা ভ্রান্ত। এই যে
মেয়েদের বিষয়টা, জাতপাতের বিষয়টা, হিন্দু মুসলমানের তফাতের বিষয়টা, এই জিনিসগুলো যে আমাদের সব ইন্টারনাল বিষয় এবং তাতে ইংরেজদের খবরদারি আমরা খুব একটা মানব না, এই আর্গুমেন্টটা আসলে ইংরেজদেরই তৈরি। 1857-তে স্যার হেনরি মেন এবং আরও বেশ কিছু ইংরেজ পলিসি মেকার সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে তারা মনে করতে শুরু করেন যে ইংরেজ শাসন খুব বেশি নেটিভ যে কাস্টম, ভারতীয়দের যে সামাজিক রীতিনীতি, জাতপাত তার মধ্যে অন্যতম, মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়াটাও একটি অন্যতম প্র্যাকটিস, হিন্দু মুসলমান সবার ক্ষেত্রেই সেটা বেশ কিছু লক্ষণীয় ছিল সেই সময়। এই আভ্যন্তরীণ যে বিষয়গুলোতে আমাদের বেশি ইন্টারফেয়ার করাটা ঠিক নয়, এবং ইন্টারফেয়ার আমরা কিছুটা করে ফেলেছিলাম বলেই হয়তো সিপাহী বিদ্রোহ হলো। এই সময় ইংরেজ সাম্রাজ্যবাদের অন্যান্য যে দেশগুলো, ট্রিনিদাদ এন্ড টোবাগো ইত্যাদি নানা জায়গাতে আরও অনেকগুলো রেভলিউশন, বিপ্লব হয়। শুধুমাত্র 1857 সিপাহী বিদ্রোহ ভারতবর্ষের মধ্যে হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যে সেটা নয়, আরও অনেকগুলো বিদ্রোহ হয়। এবং একটা সময় ইংরেজরা মনে করেন যে নেটিভদের, কলোনাইজড মানুষদের, যাদেরকে আমরা সাম্রাজ্যবাদের করাতে এনেছি, তাদের যে সামাজিক রীতি রেওয়াজ সেগুলোকে খুব বেশি ইন্টারফেয়ার করা আমাদের জন্য ঠিক নয়। এই যে নন ইন্টারফেয়ারেন্সের একটা পলিসি তারা নেয়, ফলে যত ধর্ম সংস্কারক, সমাজ সংস্কারক আন্দোলন যেগুলো হয়েছিল, মূলত সেগুলো ব্রিটিশ শাসনের প্রথম 100 বছরের মধ্যেই বেশিরভাগটা ঘোরাফেরা করে। সেকেন্ড হাফ যত শুরু হয় তত ব্রিটিশ কলোনাইজাররাও মনে করেন যে ভারতীয়দের এই সমস্ত কাস্টমে আমাদের বেশি ইন্টারফেয়ার করার দরকার নেই। আর ভারতীয় যারা অ্যান্টি কলোনিয়াল, জাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, তারাও বলতে শুরু করেন যেগুলো আমাদের ইন্টারনাল বিষয়, এগুলো আমরা রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আম্বেদকর এই ডেফার করা, এই যে পিছিয়ে দেয়া, সামাজিক রিফর্মসটাকে আরো একটু পিছিয়ে দেয়া, আগে পলিটিক্যাল রিফর্মসকে নিয়ে এসে সামাজিক রিফর্মসকে ভাবা, এই মডেলটা নিয়ে আম্বেদকর নিশ্চিন্ত হতে পারছেন না। এবং ডক্টর আম্বেদকরের অ্যানাইলেশন অফ কাস্ট বইয়ের প্রথম আর্গুমেন্ট এটি। আমি আশা করব এই আর্গুমেন্টের ফলো আপ যে ডিসকাশনগুলো আমি করব সেগুলো আপনারা শুনবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের আজকে এই যে ছোট্ট একটি খণ্ড অ্যানাইলেশন অফ কাস্ট থেকে আমি উপস্থাপন করলাম, এটার বিষয়ে আপনাদের ফিডব্যাক দেবেন। আর এই বক্তব্যটা মন দিয়ে শুনলে খুব খুশি হব। নমস্কার।